সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দ্বিতীয় দিনের মতো আবার আমরা হাজির হলাম নতুন অধ্যায়ে নতুন টপিক নিয়ে। তোমরা নিশ্চয় ভালো আছো। তোমাদের আজকের আলোচ্য বিষয় উপযোগ উপযোগ বিশ্লেষণ। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। এই করোনাকালীন শিক্ষা কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগ অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম, তাতে যুক্ত হয়ে নিজেকে আনন্দিত মনে করছি এবং সৌভাগ্যবান। আমার মাধ্যমে তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে সেটা আমার জন্য বড় পাওয়া। তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে আমরা গত দিনের মতনই ওই ব্যবস্থাপনা বিষয়ে বিবিএর প্রথম বর্ষের বিষয় নিয়ে ব্যষ্টিক অর্থনীতির দ্বিতীয় ক্লাস আমরা উপযোগ বিশ্লেষণ এই উপযোগ বিশ্লেষণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আসি তাহলে উপযোগ বিশ্লেষণ প্রথম দিনের ক্লাসের মতনও আমি সুশান্ত রায়চৌধুরী তোমাদের সাথে আছি। আমরা দেখি আমাদের আজকের আয়োজনে কি কি জিনিস আছে আমাদের ঝুড়িতে আলোচনার। আমরা উপযোগের ধারণা, আজকের ক্লাস শেষে তোমরা উপযোগের ধারণা ব্যাখ্যা করতে পারবে, উপযোগ অপেক্ষকের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবে, উপযোগের পরিমাপ করতে পারবে, কতটুকু উপযোগের প্রকারভেদগুলো ব্যাখ্যা করতে পারবে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করতে পারবে, যেটা খুব গুরুত্বপূর্ণ। প্রান্তিক উপযোগ এবং দামের মধ্যে যে সম্পর্ক নির্ণয় সেটা করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক ঝলক দেখে নিলাম যে আমাদের আলোচ্য সূচিতে কি কি আছে, আমরা কি কি শিখতে পারবো আজকে। তাহলে আমরা আসি আলোচনায়। উপযোগের প্রথম ক্লাসে কিন্তু একটা উপযোগের বেসিক ধারণা আমি দিয়েছিলাম, বেসিক ধারণা তোমাদের। সেই আলোচনার ধারাবাহিকতায় আমরা এখন বিস্তারিত আসব। তাহলে উপযোগ কি? কোন পণ্য বা দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। গত ক্লাসে আমি বলেছিলাম যে এইরকম একটা পেনের উদাহরণ দিয়েছিলাম, তোমাদের মনে আছে অবশ্যই, যে এটা লিখতে লিখতে শেষ করে ফেললে এটার আর উপযোগ নাই। তাহলে এছাড়া কোন পণ্য বা সেবার যে পূরণের যে ক্ষমতা, সেইটা হলো উপযোগ আছে। তাহলে মানুষের প্রত্যাশিত সন্তুষ্টি বিধান যদি করার ক্ষমতা থাকে কোন পণ্য বা সেবার, তাহলে সেটারও উপযোগ আছে বলে আমরা মনে করি। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম বাড়ি, হাউস, ঘর, বাড়ি, তারপরে তোমার গাড়ি, বাড়ি, মোবাইল, এই রকমের খাবার দ্রব্য। এখানে উচিত অনুচিতের সম্পর্ক নাই উপযোগের সাথে। আমি গতদিনে বলেছিলাম নেশাদ্রব্য, নিষিদ্ধ দ্রব্য, এগুলো যদি কারো অভাব মিটিয়ে থাকে তাহলে তার কাছে এটার উপযোগ আছে। আমার কাছে না থাকতে পারে, যারা আমরা নেশা করি না, নেশার সাথে যুক্ত নাই, আমাদের কাছে উপযোগ, কিন্তু যারা করে তাদের কাছে উপযোগ আছে। তাহলে আমাদের যে পণ্য বা সেবার অভাব মেটানোর ক্ষমতা আছে, মানুষের প্রত্যাশিত সন্তুষ্টি বিধান করতে পারে, এবং এখানে উচিত অনুচিতের সম্পর্ক। ইউটিলিটি ফাংশন, এই ইউটিলিটি ফাংশনটা আমরা একটু দেখব। কি তোমরা লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধু, আমরা দেখো, আমরা বোর্ড একটু ব্যবহার করি। ইউটিলিটি ফাংশন ইউ সমান সমান f x1 x2 x3 xn। এটা হলো একটা ইউটিলিটি ফাংশন। ইউটিলিটির অনেক ধরনের ফাংশন আছে, সেগুলো আমরা পরে আলোচনাতে আসবো। কিন্তু এখন আমরা মূল যে বিষয়টা সেটা আমরা দেখি। এটা একটা ইউটিলিটি ফাংশন। এটা অপেক্ষক, এক্স একটা আইটেম, এখানে একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা। তাহলে মানে আমরা যে সারাদিনে যে আইটেম ব্যবহার করছি, ফার্স্ট আইটেম, সেকেন্ড, থার্ড, এরকম যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম এই অপেক্ষক দ্বারা। এটা হলো টোটাল ইউটিলিটি, এটা হলো টোটাল ইউটিলিটি, এটা হলো অপেক্ষক, আর এইগুলো আমার ভেরিয়েবল, মানে আইটেম, কোন কোন আইটেম ব্যবহার করেছে।
তাহলে অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো। আমরা আবার চলে আসি আমরা স্লাইডে। এই যে দেখো নিচে নিচে দেওয়া আছে ইউটিলিটি ফাংশন অপেক্ষক টোটাল ইউটিলিটি ফাংশন। আমরা এখন ক্লাসিফিকেশন অফ ইউটিলিটি ফাংশন। ইউটিলিটি ফাংশন আমরা কিভাবে দুই ভাবে সাধারণত আমরা আলোচনার সুবিধার্থে দুই রকমের ইউটিলিটি ফাংশন। সেই ইউটিলিটি ফাংশনটা দুই রকমের, কি অ্যাডিটিভ ইউটিলিটি ফাংশন যেটা যোগোত্তর উপযোগ অপেক্ষক, আর একটা মাল্টিপ্লিকেটিভ ইউটিলিটি ফাংশন মানে গুণোত্তর অপেক্ষক। মানে আমরা যে ভেরিয়েবল গুলো ইউটিলিটিতে ব্যবহার করব, মানে যে ভোগগুলো আইটেম গুলো আমরা নিচ্ছি তাদের মধ্যে যদি যোগের সম্পর্ক থাকে তাহলে সেটা যোগোত্তর উপযোগ অপেক্ষক, আর তাদের মধ্যে যদি গুণের সম্পর্ক থাকে তাহলে গুণোত্তর উপযোগ সম্পর্ক। তাহলে দেখো আমরা এই যে দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি ইন্ডিকেটর যে দেখাচ্ছি কার্সার দিয়ে, এই যে ইউটিলিটি ফাংশন সামেশন দিয়ে আমরা প্রকাশ করি n i সমান সমান 1, মানে i1 থেকে শুরু করব এক আইটেম দুই আইটেম n তম পদ পর্যন্ত এভাবে চলবে। এটাকে ভাঙালে এরকম f1 x1 f2 x2 এরকম এগুলো দেখো একটা করে অপেক্ষকের সাথে x আইটেমের অপেক্ষক এর সাথে যোগ, এটার সাথে 2 এর সাথে যোগ 3 এরকম চলতে থাকবে। তার মানে একটা আইটেমের সাথে আরেকটা আইটেমের যোগ হয়ে আছে একটা করে অপেক্ষক, এটা হলো যোগোত্তর অপেক্ষক যোগ। তাহলে এখানে ই হলো টোটাল ইউটিলিটি, x1 হলো গুডস বা সার্ভিসেস হতে পারে x1 2 3 4 এগুলো, আর f1 হলো ফাংশন। তাহলে আমার যে আইটেম গুলো আছে আইটেম গুলোর মধ্যে যদি সেটা প্রোডাক্ট বা সার্ভিস যাই হোক তাদের মধ্যে যদি যোগের সম্পর্ক থাকে তাহলে যোগোত্তর উপযোগ অপেক্ষক, আর যদি তাদের মধ্যে গুণের সম্পর্ক থাকে দেখো নিচে দেখো একটা অপেক্ষক x1, x2 x3 এইভাবে প্রকাশ করা হয়। তার মানে এগুলোর মধ্যে গুণের সম্পর্ক যোগ দেওয়া নাই, যদি গুণের সম্পর্ক বিদ্যমান থাকে তাহলে আমরা সেটা গুণোত্তর উপযোগ অপেক্ষক। তাহলে যোগোত্তর উপযোগ অপেক্ষক এবং গুণোত্তর উপযোগ অপেক্ষকের ডিজাইন গুলো আমরা বুঝলাম। পরবর্তী কিন্তু কাজে লাগবে আলোচনা যোগোত্তর উপযোগ অপেক্ষক এবং গুণোত্তর উপযোগ অপেক্ষক, এই জন্য আমি এই জিনিসটা আগে বলে নিলাম। আসি আমরা পরবর্তীতে স্লাইডে মেজারমেন্ট অফ ইউটিলিটি। ইউটিলিটি পরিমাপ করব কি করে? এখন ইউটিলিটি মেজারমেন্ট পরিমাপের ক্ষেত্রে অনেক মতভেদ আছে, এটা সত্যি, কিন্তু তারপরেও অধিকাংশ অর্থনীতিবিদেরা এই দুটা পদ্ধতিকে খুব গুরুত্ব দিয়েছে। এই দুটো পদ্ধতি আমরা এখানে আলোচনা করব। তাহলে এই দুই মতবাদটাই বেশি ব্যবহৃত হয়, একটা অর্ডিনাল একটা অর্ডিনাল। মজার বিষয় হলো যে শিক্ষার্থীরা একটা হলো পরিমাণগত বা সংখ্যাত্মক উপযোগ, আর একটা পর্যায়গত। এখন সব জিনিস সব পণ্য বা সেবা পরিমাপ করা যায় না, সেই জন্য যেগুলো পরিমাপ করা যায় না সেগুলো পর্যায়গত, আর কিছু কিছু আছে সংখ্যায় প্রকাশ করা যায়। কতটুকু উপযোগ পেলাম, এই উপযোগ যদি আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি সেগুলো সংখ্যা। তাহলে দেখো অর্ডিনাল ইউটিলিটি এক নম্বরে পরিমাণগত, এটা ক্লাসিক্যাল অর্থনীতিবিদ জেফসন ওয়ালরাস এই ধারণা উদ্ভাবন করেন। নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদ আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছি ক্লাসিক্যাল, নয়া ক্লাসিক্যাল, আধুনিক, মনে আছে নিশ্চয়ই তোমাদের? এখন নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদ মেয়ার, মার্শাল এগুলো সমর্থন করেন এবং ব্যাখ্যা করেন পরবর্তীতে। তাহলে এই সংখ্যাত্মক উপযোগগুলো কেমন? দ্রব্যের নির্দিষ্ট একক ভোগ করে কি পরিমাণ উপযোগ লাভ করলো তা যদি পরিমাণগত বা সংখ্যায় প্রকাশ করা যায়। এই যে একটা কলম দিয়ে বোঝাচ্ছি, এই একটা মার্কারি পেন আমি ব্যবহার করে কতটুকু উপযোগ পেলাম, এটা যদি সংখ্যায় প্রকাশ করতে পারি তাহলে সেটা হবে পরিমাণগত বা সংখ্যাত্মক উপযোগ। আর যদি আমি এটা সংখ্যায় প্রকাশ করতে না পারি তাহলে এটা সংখ্যাগত হবে। আমি এক প্লেট ভাত খেলাম, কতটুকু উপযোগ পেলাম সেটা যদি সংখ্যায় প্রকাশ করতে পারি তাহলে সংখ্যাত্মক, পরিমাণগত বা সংখ্যাত্মক। এই পরিমাণগত সংখ্যাত্মক উপযোগ
অপেক্ষক দুই ভাবে প্রকাশ করা হয়, যেটা আমরা একটু আগে স্লাইডে পড়লাম। একটা হলো গুণোত্তর, একটা যোগোত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো নিচে এই যে দেওয়া আছে ইউ দিয়ে, এটা প্রথমটা হলো গুণোত্তর, পরেরটা হলো যোগোত্তর x1 x2 x3 এবং xn, পরেরটা x1 ইউটিলিটি x1 যোগ ইউটিলিটি x2। তাহলে যোগ দিয়ে সম্পর্ক তাহলে যোগোত্তর, আর এটা গুণ দিয়ে গুণোত্তর অপেক্ষক। তাহলে পরিমাণগত সংখ্যাত্মক উপযোগ যখন আমরা পরিমাপ করব, সেটাকে যোগোত্তর বা গুণোত্তর অপেক্ষক দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা গুণের সম্পর্ক দিয়ে নির্ধারণ করতে পারি এবং যোগের সম্পর্ক দিয়ে যদি করতে পারি, তাহলে এটা সংখ্যাত্মক। সংখ্যা না হলে তো হবেই না, কিন্তু সেটাকে দুই ভাবে যোগ করে এবং গুণ করে। আমরা আসি পর্যায়গত উপযোগ। পর্যায়গত উপযোগ কি? এটা একটা মানসিক বিষয়। পর্যায়গত উপযোগটা হলো মানসিক বিষয়। এটা সরাসরি পরিমাপ করা যায় না, কিন্তু পর্যায় বোঝা যায় কতটুকু ভালো লেভেল, খারাপ লেভেল, এইটা বোঝা যায়। অবস্থানগত পার্থক্য বিচার করা যায়। মানুষের জীবনযাত্রার মান কতটুকু ভালো, মানুষ কতটুকু সুখে আছে, কতটুকু আরামে আছে, কে কতটুকু আরামে আছে, এটা বলাটা এর পার্থক্য বিচার করা যায়। এই ধারণাটা কে দিয়েছে? জে.আর. হিকস এবং জি.ডি. অ্যালান ব্যাখ্যা করে। এখন ব্যাপারটা হলো, এটাকে আমরা বোঝাবো কি করে? দেখো ডান দিকে একটা চিত্র দেওয়া আছে, অনেকগুলো কাপ আঁকা আছে, রাইস এবং মানে চাল এবং গম। আমি চাল এবং গম ব্যবহার করছি এবং দেখো সেখানে এই যে IC1 একটা রেখা, IC2 রেখা, IC3 রেখা, IC4 রেখা, এগুলোকে বলা হয় ইনডিফারেন্স কার্ভ। আমরা পরবর্তীতে আলোচনায় আসবো, কিন্তু এতটুকুই বোঝো যে এইটা একটা লেভেল IC1, মানে এইটা একটা লেভেল স্তর, তারপরেরটা একটা 2 একটা স্তর, 3 একটা স্তর, 4 একটা স্তর। তাহলে যারা I1 স্তরে আছে, এই যে এখানে, তাদের চেয়ে তার উপরে যেটা আছে সেটা বেশি ভালো অবস্থানে আছে, তার উপরেরটা আরো ভালো অবস্থানে, তার উপরেরটা আরো ভালো অবস্থানে। তার মানে পর্যায়গত অবস্থান হলো কে কোন পর্যায়ে আছে। চাকরিজীবীতে সবাই ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, তারপরে থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস এমপ্লয়ি আছে। তাহলে সবার পর্যায়ে কি একই রকম? একই রকম। ফার্স্ট ক্লাসের আবার বিভিন্ন ভাগ আছে। স্টুডেন্টেরও ক্লাস, প্রাথমিক শ্রেণীর, মাধ্যমিক শ্রেণীর, কলেজের, অনার্স লেভেলের। তাহলে আমরা পর্যায়, যদি আমরা উপযোগগুলোকে আমরা পর্যায়ে ভাগ করতে পারি, আমরা যখন ধরতে পারি যে আমরা ডাইরেক্ট সংখ্যায় প্রকাশ করতে পারছি না, কিন্তু সে কোন স্তরে আছে। 1 স্তর, এখানে যদি এটাকে 1, এই রেখাকে 1 ধরি, তাহলে 1 স্তরের চেয়ে এটা 2 স্তর যদি এটা লিখি, তাহলে এই পরেরটা হলো 2টা বেশি ভালোই আছে, 3টা আরেকটু ভালো আছে, 4টা আরেকটু ভালোই আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম যে পর্যায়গত উপযোগগুলোর কি করা যায়, এটা একটা মানসিক বিষয়, সংখ্যায় প্রকাশ করা যায় না, কিন্তু এটার পর্যায়গুলো বোঝা যায়। আমরা আসি ক্লাসিফিকেশন অফ ইউটিলিটি। ইউটিলিটি শ্রেণী বিভাগ: টোটাল ইউটিলিটি, এভারেজ মোট উপযোগ, গড় উপযোগ এবং প্রান্তিক উপযোগ, মার্জিনাল ইউটিলিটি। মোট উপযোগটা কি? আমরা প্রত্যেকটা আইটেমের যে প্রান্তিক উপযোগ বের করব, এটা যদি যোগ করি, দেখো T1 TU টোটাল ইউটিলিটি সমান MU। তার মানে মার্জিনাল ইউটিলিটি 1, মার্জিনাল ইউটিলিটি 2, মার্জিনাল ইউটিলিটি 3। তাহলে এটা বোঝার জন্য আমার মার্জিনাল ইউটিলিটি বুঝতে হবে। তাহলে মার্জিনাল ইউটিলিটিটা কি? অতিরিক্ত এক একক ব্যবহার করার ফলে যে উপযোগ প্রাপ্তি হয়, সেটাই হলো মার্জিনাল ইউটিলিটি। কিরকম? তোমাকে 1 কাপ চা দেওয়া হলো, প্রথম তুমি যে উপযোগ সন্তুষ্টিটা পেলে, পরে কিছুক্ষণ পর মানে তোমার 5 মিনিটের মধ্যে আবার 1 কাপ চা দেওয়া হলো। পরে চাটা খেতে তখন দেখবে যে প্রথমটার মতো অত মজা পাচ্ছ না, বা তাও একটু লাগলো। তৃতীয় যদি দেয়, চতুর্থ দেয়, পঞ্চম দেয়, ওই চা দিতেই আছে। 100 বলবো না, আমি আর খাবো না, আমার অ্যাসিডিটি হয়, এখানে হয়। এখন মূল ব্যাপারটা হলো, তাহলে মার্জিনে অতিরিক্ত কোন দ্রব্যের অতিরিক্ত একক যদি আমরা ব্যবহার করি, তাহলে মার্জিনাল ইউটিলিটি কমতে থাকে। এই
ইউটিলিটি গুলো, মার্জিনাল ইউটিলিটি গুলো যোগ করলে আমরা টোটাল ইউটিলিটি পাবো। আর এভারেজ ইউটিলিটি, টোটাল ইউটিলিটিকে কত কোয়ান্টিটি, 6টা আইটেম ব্যবহার করেছি, 6 কাপ খেয়েছি, তাহলে 6 কাপ দিয়ে টোটাল ইউটিলিটি ভাগ 6 কাপ, ধরো 4 কেজি, তাহলে 6 দিয়ে কোয়ান্টিটি হলো 6 দিয়ে যদি ভাগ করি তাহলে এভারেজ ইউটিলিটি। আর মার্জিনাল ইউটিলিটি চেঞ্জ অফ টোটাল ইউটিলিটি আর চেঞ্জ। তাহলে প্রথম আইটেম ব্যবহার করার ফলে তারপর দ্বিতীয় আইটেম করলাম, তাহলে প্রথম আইটেমে যে সন্তুষ্টি তার থেকে দ্বিতীয় আইটেমের সন্তুষ্টি ডিফারেন্স ডিভাইডেড কোয়ান্টিটি ডিফারেন্স। এটা আমরা দেখব কিভাবে হয়, আমরা বিস্তারিত চিত্র এবং অঙ্কের মাধ্যমে দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন বুঝতে পারছো যে এই 3 ভাবে। তাহলে আমরা এখন দেখি। এখন দেখো এইটা একটা টোটাল ইউটিলিটি কার্ভ। কেমন? দেখো কনজাম্পশন পার উইক, প্রতি সপ্তাহে প্রথম দ্বিতীয় এরকম 6টা সপ্তাহ দেওয়া আছে। আর প্রথম সপ্তাহে সে ভোগ করেছে এতটুকু ইউটিলিটি পেয়েছে, দ্বিতীয় সপ্তাহে এতটুকু, তৃতীয় সপ্তাহে এত, চতুর্থ এত, পঞ্চম এত, ষষ্ঠ। তাহলে টোটাল ইউটিলিটি আস্তে আস্তে বাড়ছে, বেড়ে তারপর কমছে। তার মানে টোটাল ইউটিলিটি প্রথম দিকে বাড়তে থাকে, থাকতে থাকতে একটা নির্দিষ্ট লেভেল পর আর টোটাল ইউটিলিটি বাড়ে না, বরং আস্তে আস্তে আবার কমে। ঠিক আছে? টোটাল ইউটিলিটি। তাহলে টোটাল ইউটিলিটি কি বললাম? বাড়ছে, বাড়তে বাড়তে তারপর একটা পর্যায়ে এসে কমছে। টোটাল ইউটিলিটি, এভারেজ ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি কার। তাহলে একটা চিত্রে আমরা 3টা দেখাইছি। কেমন? টোটাল ইউটিলিটি আমার, তারপরে এভারেজ ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি। তাহলে আমরা প্রথমে প্রথম চিত্রটাতে কি দেখেছিলাম? প্রথম চিত্রটা দেখেছিলাম যে এইরকম টোটাল ইউটিলিটি আস্তে আস্তে বাড়ছে, একটা লেভেল পর এসে কমছে। তাহলে এইটা তো টোটাল ইউটিলিটি রেখা। x0 যখন আমরা কোয়ান্টিটি ব্যবহার করব, তাহলে এই পরিমাণ, এই যে এই পরিমাণ, যদি এই যে অ্যারো দিয়ে দেখাচ্ছি, এই পরিমাণ আমরা ব্যবহার পেলাম। এখানে যখন হবে তখন এই পরিমাণ। এখন ব্যাপারটা হলো x0 পরিমাণ যদি আমি কোন কোয়ান্টিটি ব্যবহার করি, তাহলে এই যে এই রেখা পরিমাণ এখান থেকে এই পরিমাণ পাচ্ছি, মানে এই রেখাটা এখান থেকে এই যে কার্ভ হয়ে আছে, এই রেখাটা হলো আমার টোটাল ইউটিলিটি। তাহলে এভারেজ ইউটিলিটি কি? তাহলে টোটাল ইউটিলিটিকে এই কোয়ান্টিটি দ্বারা ভাগ। তাহলে এখান থেকে এই যে ডট ডট দিয়ে যে রেখাটা 0-তে আসছে, এটা 0 পর্যন্ত হবে। তাহলে এইটা হলো এভারেজ, গড়। টোটাল ইউটিলিটিকে এই কোয়ান্টিটি দিয়ে ভাগ, তাহলে গড়। তাহলে আমরা পেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মার্জিনাল ইউটিলিটি পাবো কি করে? মার্জিনাল ইউটিলিটির মজার বিষয় হলো আমরা মার্জিনাল ইউটিলিটি কোন বিন্দুতে করব? আমরা যদি এই টোটাল ইউটিলিটি রেখার এই বিন্দুতে মার্জিনাল ইউটিলিটি করি, তাহলে এই বিন্দুতে একটা স্লপ নির্ণয় করলে, তাহলে এই যে ডেল্টা, এই যে ডেল্টা 0, তাহলে এখান থেকে এটার পরিবর্তন। তাহলে শিক্ষার্থীরা, মার্জিনাল ইউটিলিটি আমরা পাই কি? মার্জিনাল ইউটিলিটি এখানে ব্যাখ্যাটা 2 রকমের। আমরা এটা গ্রাফিক্যালি করলাম, আমরা গ্রাফিক্যালি দেখালাম, আমরা একটা গাণিতিক করতে পারি, আবার ডিফারেন্সিয়েশনের মাধ্যমে করতে পারি। যারা ইলেকট্রিক বা উচ্চতর গণিত সম্পর্কে ধারণা নাই, তারা ওটা বুঝতে খুবই সমস্যা হবে। এই জন্য আলোচনার সুবিধার্থে সবার সাথে যারা জানো, ডিফারেন্সিয়েশন করে মার্জিনাল ইউটিলিটি করা যায়। কিন্তু আমি ওই দিকে, ওই আলোচনার দিকে যাব না। আমি চিত্র এবং সাধারণ গাণিতিক ব্যাখ্যায় আমরা যাব। যেমন দেখো, আমি একটা জিনিস দেখাবো। এই যে দেখো, মার্জিনাল ইউটিলিটি সমান চেঞ্জ ইন টোটাল ইউটিলিটি চেঞ্জ ইন কোয়ান্টিটি। কথা কি বোঝা গেল? দেখা যাচ্ছে? এখন যে স্লপ এঁকেছি, স্লপ আঁকার ফলে ওখানে ডিফারেন্সিয়েশন করলে হবে, কিংবা টোটাল ইউটিলিটির পরিবর্তন 0 থেকে, এই যে 0 থেকে x1, এই যে টোটাল ইউটিলিটি এখান থেকে এতটুকু যে পরিবর্তন এর হার, তার এই কোয়ান্টিটির পরিবর্তন দিয়ে যদি আমি ভাগ দিই, তাই হবে। বা এখান থেকে এখানে, তাহলে এখান থেকে এখানে পরিবর্তন, এই যে এতটুকুর পরিবর্তনকে এতটুকুর পরিবর্তন দ্বারা ভাগ দিলে আমরা মার্জিনাল ইউটিলিটি পাবো। মার্জিনাল ইউটিলিটি সম্পর্কে আমরা বিস্তারিত আরো দেখব। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, আমার পরবর্তীতে আরো গাণিতিক ব্যাখ্যা আছে, আমরা আসছি। এখন দেখা যাক, দেখো ডিফারেন্স বিটুইন টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। তাহলে মোট উপযোগ মানে আমরা
যতগুলো মার্জিনাল ইউটিলিটি গুলোকে যোগ করলে কিন্তু টোটাল ইউটিলিটি পাওয়া যায়। এখন দেখো মজার বিষয় হলো এইটার ডিফারেন্সটা কেমন এবং এদের মধ্যে একটা সম্পর্ক আছে, বা এটা দিয়ে আমরা একটা চিত্র আঁকতে পারি। কথা হলো, বিষয় হলো, তাহলে আমরা দেখি। দেখো প্রথমে এক কাপ ট্রি, 1 নম্বরের দেখো এক কাপ, প্রথম কাপ ট্রি এর জন্য টোটাল ইউটিলিটি হচ্ছে 12 ইউনিট। এইটা মার্জিনাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটি ডিভাইডেড কিউ, তাহলে টোটাল ইউটিলিটি হলো কি 12 ডিভাইডেড 1, তাহলে 12। এবং দ্বিতীয় কাপ যখন, তখন 22, তাহলে 22 হয়েছে টোটাল। এখানে আমি বললাম টোটাল চেঞ্জিং টোটাল ইউটিলিটি ডিভাইড চেঞ্জিং কোয়ান্টিটি। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে দ্বিতীয় কাপ যখন হয়েছে তখন আমি টোটাল ইউটিলিটি পেয়েছি 22। তাহলে এখানে এই যে 22 ডিভাইডেড 22 মাইনাস 12, তাহলে কত হলো 10 ডিভাইডেড 1, তাহলে এটা কি হলো, এটা কেমন করে হবে? তাহলে প্রথমে 22 মাইনাস হলো 12 ডিভাইডেড 2 মাইনাস 1, তাহলে 10 ডিভাইডেড, এখানে এইভাবে দেখি, তাহলে দ্বিতীয় লাইনে হবে 22 মাইনাস 12 ডিভাইডেড 2 মাইনাস 1, তাহলে 10 ডিভাইডেড 1 সমান 10। তাহলে দেখো এখানে কি আসছে, মার্জিনাল ইউটিলিটি 10। এখানে বিয়োগ দিলে প্রতি, এখানে ডিফারেন্স যেহেতু এক এক করে, সেহেতু এখানে বিয়োগ দিলে হয়। 22 পরেরটা 30, 30 এর মধ্যে 22 বাদ, তাহলে 8। এইভাবে দেখো একটা পর্যায়ে এসে কমতে কমতে তারপরে মাইনাস। তার মানে তোমার প্রথম কাপ, দ্বিতীয় কাপ, তৃতীয় কাপ, চতুর্থ কাপ এইরকম চা যদি দিতেই থাকে, তাহলে একটা সময় দেখা যাবে ওই চা খাওয়ার আর রুচি থাকবে না, পরে উল্টা, মানে না আর চা দেখলেই আগেই না। তাহলে মূল ব্যাপারটা হলো, তাহলে টোটাল ইউটিলিটি আস্তে আস্তে বাড়ছে আর মার্জিনাল ইউটিলিটি আস্তে আস্তে কমছে। দেখো আস্তে আস্তে কমছে, কমতে কমতে টোটাল ইউটিলিটি এখানে কি ঋণাত্মক হয় না, কিন্তু মার্জিনাল ইউটিলিটি 0 হয় এবং ঋণাত্মক হয়। তার মানে টোটাল ইউটিলিটি এক সময় প্রথম দিকে বাড়ার হার বেশি হলে পরের দিকে দেখো, এই যে দেখো 40, 41, তারপর 39, তাহলে এই লেভেলে আসা সর্বোচ্চ, তারপরে কমতে থাকে। আমরা টোটাল ইউটিলিটির কার্ভ দেখেছিলাম, সেই কার্ভটা কিরকম দেখেছিলাম, আমরা এইরকম দেখেছিলাম টোটাল ইউটিলিটি কার্ভ, যে একরকম নেমে যাচ্ছে, ঠিক আছে, সর্বোচ্চ হয়ে নেমে যাচ্ছে। টোটাল ইউটিলিটি প্রথম দিকে বাড়ে, একটা নির্দিষ্ট লেভেল পর কমতে থাকে। তাহলে এটার মধ্যে সম্পর্ক আছে, তোমরা এখন এটার মধ্যে সম্পর্ক এবং পার্থক্য তৈরি করতে পারবে আশা করছি। এখন দেখো কেমন হচ্ছে টোটাল ইউটিলিটি, প্রথম চিত্র দেখে টোটাল ইউটিলিটি যেখানে ম্যাক্সিমাম, মার্জিনাল ইউটিলিটি সেখানে 0। কারণ টোটাল ইউটিলিটি যেখানে সর্বোচ্চ থাকে সেখানে মার্জিনাল ইউটিলিটি একবারে 0 হয়। টোটাল ইউটিলিটি যেখান থেকে কমা শুরু করে সেখান থেকে মার্জিনাল ইউটিলিটি মাইনাসের দিকে যায়। চিত্রতে দেখো যে টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি কমতে থাকে। ক্লিয়ার? এখন আমরা আসি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় পরীক্ষায় পড়ে এবং দেখবে যে মাঝে মাঝে এই এটা আসে। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি, এইটা ব্যাখ্যা করেছেন অনেকেই করেছেন, তার মধ্যে মার্শাল, অধ্যাপক মার্শাল খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি এটা নিয়ে গবেষণা করেছেন। কোন দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে তার ডেফিনেশন, ব্যক্তি যে অতিরিক্ত উপযোগ লাভ করে তা ওই দ্রব্যের মজুদ বৃদ্ধির সাথে সাথে কমে যায়। তার মানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল কথা হলো মার্জিনালিটির সাথে মিল আছে। তার মানে হলো আমরা অতিরিক্ত একক যতই আমরা ব্যবহার করতে থাকবো, এই অতিরিক্ত উপযোগ লাভ করতে করতে মজুদ বৃদ্ধির সাথে সাথে কমে যাবে। তার মানে আমার টোটাল যখন মোট বাড়বে, আমার কমতে থাকবে উপযোগ, মানে অতিরিক্ত একক যত একই জিনিস ব্যবহার করতে থাকবো আমার প্রান্তিক উপযোগ কমতে থাকবে। এটাই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল কথা হলো আমরা অতিরিক্ত একক যত করব, মজুদ করব, ভোগ করব একই জিনিস,
তখন ওই জিনিসের প্রতি আগ্রহ আমাদের কমতে থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে। এটাই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগবিধির মূল কথা। তাহলে এখানে দেখো অনুমিত শর্ত এখানে কতগুলো আছে। এই বিধিটা আলোচনার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা কাজ করে। তুমি জল পিপাসা পেয়েছে, এখানে মেটানো সম্ভব খেতে খেতে, কিন্তু 2 দিন 3 দিন পরে তোমাকে যদি আবার দেওয়া হয় তখন কিন্তু আবার ওটা ভালো লাগবে, চাহিদা বাড়বে। বিবেচনার সময় ভোক্তার অভাব অপরিবর্তিত মনে করা হয়। যে সময় আমরা হিসাব করব ভোক্তার অভাব অপরিবর্তিত থাকবে, ভোক্তার আচরণ স্বাভাবিক এবং যুক্তিশীল থাকবে। এখন নেশাগ্রস্ত লোক যদি দিতে থাকো তাহলে আরো খেতেই থাকবে, বুঝতে পারবে। ভোক্তার রুচি পছন্দ আয় অপরিবর্তিত থাকবে, দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয় থাকবে, অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকবে এবং উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য এটা মনে করা হয়। এগুলো অনুমিত সত্য। এই সত্যগুলো ধরে নিয়েই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আলোচনা করা হয়। আমরা দেখি draw the diminish of marginal utility according to the table। তাহলে এই টেবিল দেখে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিও আঁকবো, বা এমনও হতে পারে যে একটা টেবিল তৈরি করো এবং সেই টেবিল থেকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অঙ্কন করো। ক্রমহ্রাসমান উপযোগ বিধি যদি আলোচনা করতে বলে তাহলে টেবিল দিয়ে আমার চিত্র আঁকতে হবে, এবং আমরা যদি আলাদা করে প্রশ্ন বলে একটা এরকম টেবিল আঁকায় করো তাহলে সেটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখাবো আজকে আলোচনায়। দেখো আমরা প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ অরেঞ্জ। যদি আমরা কমলা লেবু ধরি তাহলে প্রথম কমলা লেবুর জন্য এরকম একটা তোমরা চার্ট নিজেরাই তৈরি করে নিবে। প্রথমে 6 ইউনিট, তাহলে 6 ইউনিট মার্জিনাল ইউটিলিটি, দ্বিতীয় ইউনিটে 10 ইউনিট, এটা 10 এর মধ্যে 4 বাদ দিলে 10 এর মধ্যে 6 বাদ দিলে 4, 3 এর ক্ষেত্রে এটা বুঝতে পারছো 4, এখানে 12, তাহলে 12 এর মধ্যে 12 দিলে 0। তারপরে পঞ্চমটা যদি আমরা কমলা লেবু গ্রহণ করি তাহলে টোটাল ইউটিলিটি আর কমে গেল, সেখানে 10 এর মধ্যে 12 বাদ দিলে -2, তারপরে 6 -6। তাহলে এটাকে আমরা যদি চিত্রে অঙ্কন করি তাহলে কেমন আসবে দেখো শিক্ষার্থী বন্ধুরা। দেখো এইরকম একটা চিত্র কেমন আমাদের ছিল হলো কি প্রথম ইউনিটে 6, বোঝা যাচ্ছে? দেখো প্রথম ইউনিটে 6, দ্বিতীয় ইউনিটে 10, দ্বিতীয় ইউনিটে কত ছিল আমার মার্জিনাল ইউটিলিটি 4। তাহলে কি এই যে দ্বিতীয় ইউনিটে মার্জিনাল ইউটিলিটি 4, তাহলে এই দিক দিয়ে এই দিক দিয়ে, তাহলে এই পয়েন্ট সি পয়েন্টে কত, সি পয়েন্টে কত ছিল, তাহলে দেখো এখানে কত 3, 3 এ 2, 3 এ 2, তাহলে এটা সি পয়েন্ট দিয়েছি, এই পয়েন্টগুলো আমরা বসায় নিলাম, তারপর এগুলো যোগ করে দিলাম। তাহলে দেখো চতুর্থ আইটেমে এসে 0 হয়ে গেছে। তারপর যদি আমরা পঞ্চম আইটেম গ্রহণ করি মাইনাস হয়ে গেল ষষ্ঠ আইটেম। তাহলে এটা হলো মার্জিনাল ইউটিলিটি গ্রাফ এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। যদি আমাদের বলে যে একটা টেবিল থেকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সূচি তৈরি করো, তাহলে সূচি মানে এই টেবিল, আর সূচি থেকে যদি বলে একটা চিত্র অঙ্কন করো তাহলে এই চিত্র আমরা এইভাবে করব, এইভাবে লিখবো, এই যে মার্জিনাল ইউটিলিটি গ্রাফ। কথা কি বোঝা গেল বন্ধুরা? এখন আমরা দেখি এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি যে আলোচনা করলাম এর কতগুলো সমালোচনা, ত্রুটি, সীমাবদ্ধতা আছে। কি রকম আছে? অপরিবর্তনশীলতা। আসলে আমরা ধরে নিই এই যে অভাব বা উপযোগ অপরিবর্তনশীল, কিন্তু তাই নয়। ভোক্তার আয়, অভ্যাস, রুচির ওপর পছন্দ অপরিবর্তনীয়। এখন সবসময় অপরিবর্তনীয় থাকে না, পরিবর্তন হয়ে যায়। ভোক্তার আয় বাড়লে তার চাহিদাও বেড়ে যায়। অভ্যাস, অনেক দিনের অভ্যাস, রুচি, এগুলো চেঞ্জের কারণে অভাব বোধ এবং চাহিদা চেঞ্জ হয়ে যায়। তাই এই জন্য এই ক্ষেত্রে অপরিবর্তনশীলতার কারণে এটা কাজ করে না। সময়ের ব্যবধানের ফলে এই জিনিসগুলো পরিবর্তন হয়ে যায়। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থাকে না। এখন আমাকে একটা কমলা খেতে দিল, 2 দিন পরে যদি দেয়, বা তৃতীয় কমলা, চতুর্থ কমলা, পঞ্চম কমলা, কিন্তু 2 দিন 3 দিন পরে দিলে পারে সেটা ভালো লাগবে, সেটা তখন বলবে না যে না আমি এটা চাই না।
দিয়ে থাকে। কৃপণের ধনের ক্ষেত্রে যতই টাকা দাও সে কিন্তু বলবে না তার নেশা কমবে না, চাহিদা বেড়েই যাবে। শখের দ্রব্যের ক্ষেত্রে যারা ডাক টিকিট বা বিভিন্ন শোপিস তৈরি করে, তাহলে সেগুলো যারা পছন্দ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা থাকে না, তার চাহিদা বাড়ে। পরিবর্তক দ্রব্য মানে একটার পরিবর্তে আরেকটা। চিনির দাম বাড়লে আমরা গুড় ব্যবহার করি, গুড়ের দাম বাড়লে চিনি ব্যবহার করি, এই জাতীয় ব্যবহার করি। পরিপূরক দ্রব্য মানে একটার আরেকটা পরিপূরক হিসেবে ব্যবহার করা যায়, এইরকম ক্ষেত্রে হয় না। উপযুক্ত দ্রব্যের একক, যদি উপযুক্ত দ্রব্যের একক সব সময় সব দ্রব্যকে এককে রূপান্তর করা যায় না, সেই ক্ষেত্রে হয় না। অর্থের প্রান্তিক উপযোগ স্থির নয়। একজন ধনী লোকের কাছে 10 টাকার মূল্য না থাকতে পারে, কিন্তু একজন গরিব লোকের কাছে আছে। বা অনেক সময় পরিবেশ পরিস্থিতির খাতিরে 5 টাকা কেন 10 টাকা, ট্রেনের টিকিট কাটতে গেছো, তোমার 200 টাকা লাগবে, তোমার 10 টাকা কম পড়েছে, তখন ওই 10 টাকার মূল্যটা অনেক মনে হবে। তুমি এক জায়গাতে যাবে, রিক্সা ভাড়া দেওয়ার জন্য 10 টাকা রিক্সার ভাড়া নাই, কিন্তু আর্জেন্ট, তখন কিন্তু ওই 10 টাকা। কিন্তু অন্য সময় তাহলে পরিবেশ পরিস্থিতিতে অর্থের প্রান্তিক উপযোগ কিন্তু স্থির থাকে না। মাদক দ্রব্যের ক্ষেত্রে যারা খায় তাদের কিন্তু প্রান্তিক উপযোগ স্থির থাকে না, চাহিদা বাড়তে থাকে। আয় বৃদ্ধি পারলে হয় না। প্রদর্শনে যারা বেশি বেশি দেখাতে চায় আমরা ধনী, হেন তেন, এইরকম যারা দেখাতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু এই রকমের হয় না। যেমন হয় না, এই রকমের ক্ষেত্রে যারা আহ হাম্বড়া ভাব মানে দেখাতে চায় আমি এত দামি পোশাক পরেছি, হেন করেছি, তাদের ক্ষেত্রে কিন্তু প্রান্তিক উপযোগ নয়। বেশি বেশি দামে আমি এত দামের প্রোডাক্ট ব্যবহার করেছি, এই রকমের ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কাজ করে না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই এই আলোচনা দিয়ে আমরা শেষ করব। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আমরা বুঝলাম। এখন আমরা রিলেশন বিটুইন মার্জিনাল ইউটিলিটি এবং প্রাইস। এখন মার্জিনাল ইউটিলিটি আমরা বুঝেছি, তো প্রান্তিক উপযোগ, সেখানে দাম নির্ধারণ হবে কি, দামের সাথে মার্জিনাল ইউটিলিটির সম্পর্ক। এখন সম্পর্ক আছে, সেটা হলো আমরা যে এই যে মার্জিনাল ইউটিলিটি কার আর প্রাইস যেখানে সেট করবে সেখানে ভারসাম্য হবে। এই যে ইতে দাম নির্ধারণ হবে। আমার মার্জিনাল ইউটিলিটি অনেক দূর পর্যন্ত আছে, কিন্তু আমার প্রাইস মার্কেট প্রাইস এবং মার্জিনাল ইউটিলিটি কার যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুতেই আমার দাম নির্ধারণ হবে এবং ভারসাম্য নির্ধারণ হবে। এটাই হলো মূল সম্পর্ক। বোঝা গেল? সহজ কথাই হলো মার্জিনাল ইউটিলিটি এবং মার্কেট প্রাইস যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতেই ভারসাম্য নির্ধারণ হবে, সেখানে দাম নির্ধারণ হবে। সে পর্যন্ত একজন কাস্টমার ওই লেভেল পর্যন্ত নেবে, এই যে এম পর্যন্ত নেবে, তারপর বেশি নেবে না, কম নেবে না, এবং এই পরিমাণ দাম দিতে রাজি থাকবে। তাহলে এইখানে ভারসাম্য নির্ধারণ হবে। তাহলে মার্জিনাল ইউটিলিটির সাথে প্রাইস সম্পর্ক আছে। তার যদি বেশি দিতে চাই তাহলে সে দাম দিতে চাইবে না, তার চেয়ে যদি বেশি টাকা চাই তাও সে দেবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা কি বিষয়গুলো আমরা আলোচনা করলাম তোমরা জানো? তাহলে আমরা একটু সাম আপ করি। আমরা উপযোগ করলাম, উপযোগের পর্যায়গত পরিমাপগত উপযোগ করলাম, মেজারমেন্ট করলাম, অর্ডিনাল করলাম, ঠিক আছে? তারপরে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি পড়লাম, তার অনুমিত সত্য সমালোচনা পড়লাম এবং প্রাইস নির্ধারণ পড়লাম। নিরপেক্ষ রেখা রাশি পরের ইয়েতে আসবে, নিরপেক্ষ রেখার আলোচনাগুলো। তাহলে আমরা সেই জিনিসগুলো আমরা দেখলাম কোন কোন অবস্থায় উপযোগগুলো হয়। তাহলে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করব। তাহলে এই বইগুলো দেখবে তোমরা যে কোনো। তাহলে তোমরা সুস্থ, সুন্দর, স্বাভাবিক থাকো। আমরা সামনে ক্লাসে আবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনায় ফিরব। তোমরা অবশ্যই পড়াশোনা করবে এবং এই বিষয়গুলো বই যখন তোমরা দেখবে তখন দেখবে যে ভালো লাগবে এবং বুঝতে পারবে। তাহলে সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ সুন্দর।